ওয়েলকাম টু আরজে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা, যা অতি ভয়ানক। তো চলুন শুরু করা যাক। অনেকেই বলে এটা গল্প না, গাঁজাখুরি। আমি শুনে হেসে ফেলি, কারণ যে মানুষ নিজের চোখে কিছু দেখে না, তার বিশ্বাস জাগতে সময় লাগে। কিন্তু বিশ্বাসের আগেই ভয় জন্ম নেয়, ঠিক যেমন আমার বাবার হয়েছিল সেই দিন রাতে। আমার বাবার নাম আব্দুল গনি। ছোট থেকেই তিনি ছিলেন বিলের পোকা। নোনা জলের ছোঁয়ায় গায়ে চুলকানি উঠতে ভালোবাসতেন তিনি। গায়ের আটসব পুরুষ যেখানে ভয় আর ধোঁয়াশায় বিলের পাড়ে পা রাখে না রাতে, সেখানে আমার বাবা প্রায়ই বলতেন, ভয় আর পেট একসাথে চলে না। পেট থাকলে ভয় কই, মাছ ধরতে হইব। তবে যে ঘটনার কথা বলছি, সেটার পর থেকে তিনিও সেই কথা আর বলেন না। আমাদের গ্রামটার পাশেই একটা বিল, নাম ধরা নেই, কিন্তু সবাই বলে কানাবিলায় যাইস না। কানাবিলাই মানে পুরো নামটায় একটা ভয় লুকিয়ে আছে। মানে এমন এক জায়গা যেখানে ঢুকলে তুমি আর নিজে কিছু বুঝতে পারো না, চোখ থাকলেও পথ চেনো না, গলার আওয়াজও নিজের নাম চিনতে পারো না। লোকেরা বলে এই বিলের ভেতরে একরকম জিন বসত করে, যারা মানুষকে ঘুরিয়ে পাগল করে দেয়, পথ হারিয়ে ফেলে, গলা শুকিয়ে যায়, ঘাড়ের কাছে হাওয়া লাগে কিন্তু কেউ থাকে না। আর যদি রাতের বেলা যাও তবে তো মাফ নাই। বাবা এসব গল্পে বিশ্বাস করতেন না। তার যুক্তি ছিল এইসব ভয় দেখানোর ধান্দা। কিন্তু ভয় না করলে যেমন বিপদ আসে, তেমনি ভয়কে অবিশ্বাস করলে বিপদ দ্বিগুণ হয়ে সামনে দাঁড়ায়। বাবার ক্ষেত্রে তাই হয়েছিল। বিলের পানি ধীরে ধীরে বাড়ছিল, বর্ষার পানি কমতে শুরু করেছে, মাছ বেশি উঠছে। বাবা সিদ্ধান্ত নিলেন রাতেই যাবেন বড়শি নিয়ে। বিকালে মা আপত্তি করলেন, আজ যাইও না, হুজুর কইছে আজ নাকি অমাবস্যা। বাবা হেসে বললেন, অমাবস্যা তো পেট ভরায় না রে মা। হ্যাজাক বাতি, সিগারেট, খালি বস্তা, টিনের বাক্সে কিছু চিরামুড়ি নিয়ে বাবা পাড়ি দিলেন বিলের দিকে। আমি বারান্দা থেকে তার পেছনে তাকিয়েছিলাম। চাঁদের আলো ছিল না, কিন্তু বাবার আগুনের ধোঁয়া ছিল। সেই ছিল তার যাত্রা, যে যাত্রা শেষ হয়েছিল ভোরে, কিন্তু সময়টাকে কখনো মাপা যায়নি। বাবা পরদিন সকালে যখন ফিরলেন, তখন তার শরীর কাদায় মাখামাখি, মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত এক গভীর চাহনি। আমরা তখনও জানতাম না কি ঘটেছিল রাতে। বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি সব ঠিক মতো করতেছিলাম, মাছ উঠছিল, সিগারেট টানতেছিলাম, হ্যাজাক বাতিটাও ঠিক কাঁপছিল, কিন্তু রাত 1টা নাগাদ হঠাৎ বাতিটা নিভে গেল। বাতাস নাই, কিছু নাই, তবু নিভে গেল। আবার ধরাতে গেছে, ধরছে না। ম্যাচগুলো ভিজা না, তবু আগুন হয় না। তারপর বাবা চারপাশে তাকান, কিন্তু গাছগুলা অচেনা লাগছে। অথচ তিনি জানেন সব গাছের রং, মাটি, কাদার গন্ধ আলাদা। যেদিকে যাও দিগন্ত বদলায় না, যেন কেউ তাকে এক গোলক ধাঁধায় আটকে রেখেছে। এই প্রথমবার না, বাবা আরও একবার হারিয়েছিলেন নিজেকে বহু বছর আগে। তখন তিনি 15 কি 16 বছরের কিশোর। দুপুরে মাছ ধরতে গিয়ে সন্ধ্যায় ফেরেননি। পরদিন সকালে পাওয়া যায় পুরনো লতা ঝোপের কাছে। কাদায় লুটিয়ে পড়েছিলেন, নিঃশ্বাস চলছিল, কিন্তু চোখ খোলা আর ঠোঁট কাঁপছিল, অথচ কোনো শব্দ ছিল না। তখন গ্রামের লোকেরা বলেছিল, এ কানামিলার কাজ, একবার চোখে পড়লে ফিরে আসা ভাগ্যের ব্যাপার। বাবা সেই কথা ভুলে গিয়েছিলেন, কিন্তু বোধহয় ওই কানাবিলা তাকে ভুলে নাই। ঘোর লেগে গিয়েছিল বাবার। ঘড়ি দেখা যায় না, চিৎকার করলেও আওয়াজ হয় না, শরীর ঠান্ডা ঠান্ডা লাগে। হঠাৎ তার মনে পড়ে যায় সিগারেট আছে পকেটে। হাত কাঁপছিল। অনেক কষ্টে একটার পর একটা সিগারেট ধরান তিনি। আগুন জ্বলে উঠতেই যেন বাতাস নড়ল, পেছনে পাতার মর্মর শব্দ, একটা হালকা শীষ, কিন্তু কেউ নেই। কিছু একটা যেন সরে গেল। সিগারেট শেষ হতে না হতেই আরেকটা ধরান। আমি আগুন নিপতে দেই নাই, বাবা বললেন। ভোর ফোটার সময় দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি এলো। কানে ঢুকতেই কেমন যেন শরীর ঝাঁকুনি খায়। চোখ খুলে বাবার মনে হলো তিনি অন্য কোথাও আছেন। চারপাশ দেখে বুঝলেন তিনি বিলের উল্টো প্রান্তে, যেখানে তিনি কখনো যান না। এমনকি সেই জায়গাটা খুব কধাময় ও পিচ্ছিল, যেখানে সাধারণত কেউ নামে না। কিভাবে এলেন, কোন পথে এলেন, কিচ্ছু মনে ছিল না। তিনি জানতেন এখনো বেঁচে আছি, শুধু এইটুকু। গ্রামে ফিরে এসেই তিনি শুনলেন আরও অবাক করা কথা। 2 জন জেলে বললেন, আপনার আব্বারে আমরা রাত 3টায় বটতলার নিচে বসা অবস্থায় দেখছিলাম। কন্যা কিচ্ছু বলতেছিল না, শুধু বসা আছিলেন। কিন্তু বাবা তো বটতলায় যাননি, তাহলে কে ছিল সেখানে? তারপর বাড়ি ফিরে দেখি মায়ের চোখে জল, বাবার জামার একপাশে লালচে কাদা, 3 বার ধুলেও যায় না। হ্যাজাক বাতি ভাঙা, কিন্তু কাজ কই? বড়শি বাঁকা, এ যেন কারো আঙুলের মতো মোছড়ানো। সব ছিল, কিন্তু কিছুই ঠিক ছিল না। আজও যখন রাতে বাড়ির পেছনে দাঁড়িয়ে বিলে তাকাই, ঠান্ডা বাতাসে মনে হয়
কেউ গেছে। কুয়াশা যখন নামে আমি বাবার মুখের কথা মনে করি, আগুন নিভে গেলে সব অন্ধকার তোমারে গিলে খাইবে। আমিও গিয়েছিলাম বিলে, সেই কাদা, সেই নিঃশব্দতা, সেই অচেনা গাছ। বড়শি ফেলে বসে রইলাম, হঠাৎ বাতি নিভে গেল, শরীর ঠান্ডা হয়ে এলো, পেছনে শীষ। তখন শুধু সিগারেট ধরালাম, আর কিছুই হয়নি। হয়তো এই গল্প যদি আপনার কাছে অবিশ্বাস্য মনে হয়, তাহলে একদিন শুধু চুপচাপ একটা রাত বেছে নিয়ে কানাবিলায় গিয়ে বসে থাকেন। মাছ ধরার ছুতো দিয়ে নয়, শুধু চুপচাপ বসে থাকেন। হেজাক বাতি নিভে গেলে আবার গল্পটা মনে পড়ে যাবে। আর যদি আলোর ব্যবস্থা থাকে, তবে ফিরে আসার সম্ভাবনা বেশি। আমার বাবা বেঁচে ছিলেন কারণ তার ভেতরে আগুন ছিল, আর সেই আগুন নিভতে দেননি তিনি। কারিন জিন নামে এক বিশেষ জিন আমাদের সবার সাথে থাকে, তোমার সাথে, আমার সাথে। তারা আমাদের সব কিছুই জানে, বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায়। কারিন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকে। এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না। আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে বললেন, হুজুর, তাহলে কি কোনো উপায় নেই? থাকলো জিন, তাকে আমি কোথায় খুঁজবো? কোথায় খুঁজতে এবং কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না। তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো, এতে যদি তাতে কোনো লাভ হয়। কখন খুঁজবো কবরের কাছে, আর কিভাবে, এটা তো বলা মুশকিল। তবে ভারী রাতে খুঁজলে ভালো হয়। এখন যেটা করবে, নামাজ পড়ো বেশি বেশি করে এবং আল্লাহর কাছে চাইতে থাকো। তিনি না চাইলে কিছুই হয় না। আব্দুর রহিম বাসায় চলে এলো। গভীর রাতে তিনি তাজ্জুদ নামাজ পড়লেন এবং হাতে তসবি গুনতে গুনতে তার চাচার কবরের দিকে রওনা দিলেন। কাউকে এ বিষয়ে কিছু বললেন না। গভীর রাত, চারপাশে ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছুই নেই। তার ভয় করছে না। প্রবল উত্তেজনায় মানুষে ভয় কাজ করে না। আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন। কোনো সাড়া শব্দ পেলেন না। তখন তার ভয় করতে শুরু করলো। তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন। কোনো উত্তর আসলো না। এবার তার গা কাঁপছে। কোনো রকমে তিনি বাসায় আসলেন। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি হুজুরের কাছে গিয়ে সব খুলে বললেন রাতের ঘটনা। হুজুর বলেন, এসব বাদ দেন, সম্ভব না। ভুলে যান বাক্সের কথা, টাকা আবার হবে, সমস্যা না। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষকে সম্পদশালী করেন। এবং কিছু দোয়া পরে ফুঁ দিয়ে দিলেন। আব্দুর রহিম বাসায় ফিরলেন, কিন্তু কিছুই মাথা থেকে বাক্সবতা সরাতে পারছেন না। তার সব জমির কাগজ সেখানে, টাকা না হয় ভুলে গেল। এসব ভেবে তিনি আবারও যাবেন রাতে। কবরের ওখানে ঠিক করলেন, গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছে। আজ তিনি আর হুজুরের কাছে যায়নি। আজ রাতে তিনি আবারও যাবেন কিনা এসব ভাবছেন। রাত অনেক হয়েছে। হঠাৎ তার মনে হলো কিছু দূরে একটা শ্মশান ঘাট আছে, ওখানে গেলে কেমন হয়। তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশানে যাবে এবং এখনই তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছলেন। আশপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা নদীর পাড়ে। তিনি সালাম দিলেন। অবিশ্বাস্যভাবে সালামের উত্তর পেলেন, একদম তার সেই চাচার মতো। ভয়ে তার গা কাঁপছে। সে প্রশ্ন করল, চাচা, আমার বাক্সটা কোথায় রাখছেন? উত্তর পেলেন, রান্নাঘরে মাটিতে পুঁতে রাখা আছে। তোমার চাচা মারা যাওয়ার আগে অনেকবার তোমার বাক্সটার কথা বলে যেতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ হয়নি। রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যু হয়। আচ্ছা চাচা, আপনি শ্মশানে কেন এখানে? আপনি কি করেন? তোমার চাচা বেঁচে থাকতে তার সনাতন ধর্মের মানুষের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা ছিল। এজন্য আমিও তাই করছি। তার মৃত্যুর পর শ্মশানে আছি। আব্দুর রহিম চলে এলো বাসায়। তার এখানে বিশ্বাস হচ্ছে না আসলে এটা সত্যি ছিল নাকি তিনি স্বপ্নে দেখছেন। এসব নিয়ে তার ভাবার সময় নেই। সে এখন অপেক্ষা করছে কখন সকাল হবে। হলেই সে তার বাক্স খুঁজে পাবে। ভোরের আলো ফুটতেই আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর খুঁড়ে তার বাক্স খুঁজে পেল। বিষয়টা চারিদিকে জানাজানি হয়ে গেল। লোক মুখে কেউ বলছে সত্যি, কেউ বলছে গুজব। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ। তো গল্পটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান? তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি, না কোনো পত্রিকায়, না সোশ্যাল মিডিয়ায়, না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইউনিয়ন, উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক, রহস্যময়, অলৌকিক বা ব্যতিক্রমধর্মী, তাহলে সেটি আমাদের লিখে পাঠান। আপনার পুরো নাম, সঠিক ঠিকানা, ঘটনার উৎস নিজের বা পরিচিত কারো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।